বিভিন্ন স্কুল কলেজগুলিতে প্রায় সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে বা দেখা গেল কলেজ স্কুলে না যেয়ে প্রায় সময় প্রেম হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে। প্রায় এক সময় দেখা গেল যে মেয়ের বাবা মারা বা তাদের গার্জিয়ান বা অভিভাবক যারা আছেন তারা কি করে, আপনার ওই প্রেম যখন বিয়ে হয়ে যায়, কোর্ট ম্যারেজ হয়ে যায়, তারা বলে যে আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে বা আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। পরবর্তীতে দেখা গেল যে একসময় তারা শুনতে পারে যে আমার মেয়েটা বিয়ে হয়ে গেছে। তারা কি করে, মেয়েকে হয়তো মারধর করে, মারধর করার পর হয়তো মেয়েটা চেঞ্জ হয় বা অনেক সময় দেখা গেলো মেয়েটা চলে গেল ছেলেটার সাথে। তো যখন আপনাদের দেখা গেলো আপনার নিকটবর্তী থানা এসে মামলা করলো, তো মামলাটা করার পর কিভাবে আপনারা সঠিক তদন্তটা কিভাবে করছেন? এটা কি দ্রুত বিচার হচ্ছে নাকি আপনার মামলাটা কোর্টে চলছে? এটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন যে বিচারিক বিষয়গুলো আছে ঝুলে যাচ্ছে বা বিচারে ঝুলে যাচ্ছে, বিষয়টা আসলে এটা বিজ্ঞ আদালতে যে সকল মামলা বিচারাধীন থাকে সেটা বিজ্ঞ আদালতের ফাংশন। কিন্তু আমাদের কাছে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান সময়ে মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট বলেন, বিভিন্ন কারণে অকারণে তারা অনেক সময় ফোন ব্যবহার করে থাকে, মোবাইল ফোন ব্যবহার করে থাকে, তারপরে ল্যাপটপ ব্যবহার করে থাকে, কম্পিউটার ব্যবহার করে থাকে। এটা বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানি যে অনলাইনে বিভিন্ন ক্লাস হয়, তারপরে অনলাইনে বিভিন্ন ধরনের তথ্যপত্র তারা বিভিন্ন ইউটিউব থেকে সার্চ করে তারা বের করে থাকে। এসব কারণে তারা অনেক সময় শিক্ষার বিভিন্ন উপকরণ যেহেতু বের করে থাকে, সেক্ষেত্রে এই শিক্ষার উপকরণ বের করতে গিয়ে বিভিন্ন সময় তারা নেগেটিভ বিভিন্ন অ্যাক্টিভিটির শিকার হয়। যেমন ইউটিউবে অনেক নেগেটিভ অনেক কিছু সহজে পাওয়া যায়, ফেসবুকে অনেক সময় নেগেটিভ কিছু তথ্যপত্র অনেক সময় হঠাৎ করে চলে আসে। দেখা গেছে অনেক সময় তারা এক্ষেত্রে ইন্টারেস্টেড হয়। এখন দেখা গেছে যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা বিভিন্ন জায়গাতে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের হাতে এখন মোবাইল ফোন চলে আসে, স্মার্টফোন চলে আসছে। তো এই যে দেখা গেছে যে সুফল এবং কুফল, সুফলটাও আছে কুফলটাও আছে। কুফলটার ব্যাপারে অভিভাবক যারা আছে বা শিক্ষা প্রতিষ্ঠান টিচার যারা আছে তাদেরও সচেতন হওয়া উচিত, আর অভিভাবক যারা আছে তাদেরও সচেতন হওয়া উচিত। একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমার সন্তান একটা ফোন ব্যবহার করছে, সেই ফোনটা কী কাজে ব্যবহার হচ্ছে, কখন ব্যবহার করছে, কেন ব্যবহার করছে। কারণ ইমার্জেন্সি অনেক সময় প্রয়োজনে মোবাইল থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু ডাউনলোড দিয়ে তারা পড়াশোনা ঠিকই করে, কিন্তু একটা সময় আছে যখন দেখা যায় যে পড়াশোনা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে হুট করে কোনো না কোনো কিছু সে এঙ্গেজ হয়ে যাচ্ছে। সেই বিষয়ে গার্জিয়ানদের একটু সচেতন হতে হবে। এখন আপনি বলছেন যে এই যে মোবাইল ফোনে কথোপকথন, মোবাইল ফোনে ভিডিও ধারণ করা, মোবাইল ফোনে নিজের ছবি ধারণ করে আরেকজনকে সেন্ড করা, অথবা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটাকে রেকর্ড করা, অথবা মোবাইল ফোনে SMS হোক আর হোয়াটসঅ্যাপ হোক আর ইমো হোক, যেটাই হোক না কেন, এই যে SMS এর মাধ্যমে কথোপকথন, এই বিষয়গুলোর মাধ্যমে আস্তে আস্তে তাদের মধ্যে কোনো ছেলে বা মেয়ের মধ্যে অনেক রিলেশন তৈরি হয়। এই রিলেশনের মাধ্যমে দেখা গেছে যে কিছু, আমি যেটা মনে করি, একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো ছাত্র সাধারণত কোনো মেয়ের সাথে দীর্ঘ সময় SMS দিয়ে কথাবার্তা আদান প্রদান বা মোবাইল ফোন কথা বলা বা ভিডিও করা, এটার সময় নেই। একজন ভালো স্টুডেন্ট বলতে একটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাদের এত সময় নেই কথা বলা, কারণ তারা সময় পড়াশোনায় ব্যস্ত থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু নেশাগ্রস্ত ছেলে যারা ঠিকমতো পড়াশোনা করে না, পড়াশোনার মান ভালো না, পড়াশোনা করতে চায় না, এরা কি করে কতিপয় মেয়েদের অনেক সময় পটায়, বিভিন্ন ধরনের তথ্যপত্র বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে পটিয়ে নিজের মতো করে নিয়ে নেয়। আর আমাদের কিছু খুব সরল কিছু মেয়ে আছে যারা তাদের পটানোতে পড়ে যায়, কিন্তু দিন শেষে এটা চিন্তা করে না যে আসলে আমি যে তার এখানে পড়ে যাচ্ছি তাকে আমি চিনি কিনা, জানি কিনা, তার সম্পর্কে ধারণা নেই, কোনো কিছু নেই। ফেসবুক পরিচয় হয়েছে, তার সাথে খাতির হয়ে যাচ্ছে, তার ফ্যামিলির সম্পর্কে ধারণা থাকে না, তার কোনো ব্যাকগ্রাউন্ড জানা থাকে না। হুট করে তার সাথে পরিচয় হয়, একসময় তার কথায় প্ররোচিত হয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে প্ররোচিত হয়ে সে তার বাড়িঘর থেকে, তার এলাকা থেকে সে চলে আসে কোথায়, দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্ট থাকে, বিভিন্ন কফি শপ থাকে, বিভিন্ন জায়গাতে থাকে। আমরা এই জন্য কোনো কফি শপে বা কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাতে কোনো স্টুডেন্ট বা কোনো কলেজের বা স্কুলের পোশাক পরে কলেজ ফাঁকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে সময়টা আছে সেটা ফাঁকি দিয়ে যাতে আড্ডা বা বাজার নিতে পারে, সেই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কফি শপ বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আমরা তাদেরকে নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি, তাদেরকে বলা হয়েছে, এবং প্রত্যেকটা এরিয়াগুলোতেও সিসি ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেখানে সিসি ক্যামেরা আছে। এখন দেখা গেছে যে এই যে তাদের মধ্যে যে কথোপকথনগুলো হয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ফাঁকি দিয়ে, এলাকা ফাঁকি দিয়ে, বাবা মাকে ফাঁকি দিয়ে কথাবার্তা হয়, তখন হঠাৎ করে নিজেরা ডান বাম ভালো মতো কিছু না বুঝে তখন এই সংশ্লিষ্ট একটা ছেলের সাথে, যে ছেলের সাথে তার কথাবার্তা চেনা জানা থাকে বা হয়, সেখানে তার সাথে চলে আসে। কিন্তু এই যে চলে আসলো, কিন্তু সে ভাবলো না যে আমি যার সাথে চলে যাচ্ছি সে কি করে, সে স্টুডেন্ট হতে পারে, তার তো নির্দিষ্ট কোনো আয়ের উৎস নাই, সে যে কাজ করে সেখানে তার আসলে সেই সঠিক কাজ করে না, সে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। আর আমাদের এই শহর মেয়েগুলো অনেক সময় দেখা যায় যে তাদের সেই যে প্রতারণা করা, তাদের যে বিভিন্ন ধরনের তথ্য পদ্ধতিতে তাদের সাথে
যে সুন্দর করে কথাবার্তা গুছায় কথাবার্তা বলে, তাদের দিকে আকৃষ্ট হয়ে তারা কি করে নিজেরা ভুল পথে চলে আসে। ভুল পথে চলে এসে তখন তারা দেখা গেছে কোনোভাবে ছেলেটার সাথে চলে এসে তারা বিভিন্নভাবে বিয়ে টিয়ে করে থাকে। এখন দেখা গেছে যে বিয়ের ক্ষেত্রে আমাদের দেশের আইনি যে ব্যবস্থা আছে, যে আইনি কিন্তু নির্দিষ্ট বয়স আছে, যে বয়স হলে আপনি বিয়ে করতে পারবেন। দেখা গেছে আমাদের মেয়েরা 18 বছরের কম বয়স মেয়েরাও অনেক সময় বিভিন্নভাবে জন্ম নিবন্ধন প্রতারণার মাধ্যমে জন্ম নিবন্ধন তৈরি করে 18 বছর বানিয়ে তারপর তারা বিয়ে করে, এবং বিভিন্ন লোকে দেখায় যে এই জন্ম নিবন্ধনে তার বয়স 18 বছর প্লাস হয়েছে, 19 হয়েছে, 20 হয়েছে। অ্যাকচুয়ালি দেখা যায় যে তার বয়স আসলে 18 হয়নি। এখন যিনি বিয়ে পড়ান, যে এলাকায় যারা থাকেন, তাদেরও একটা দেখার বিষয় আছে যে ফিজিক্যাল ফিটনেস দেখলে বোঝা যায় যে তার বয়সটা 18 হয়েছে না 18 বছর কম হয়েছে। ফিজিক্যাল ফিটনেসেরও দেখার বিষয় আছে। এখন আমরা মনে করি যারা বিভিন্ন বিজ্ঞ আদালতের অনেক সময় বিভিন্ন অ্যাডভোকেট যারা থাকেন, যারা নোটারি পাবলিকের কাজ করেন, বা যারা বিভিন্ন এলাকায় এই যে কাজী হিসেবে যারা বিয়ের কাজ করেন, অথবা বিভিন্ন মৌলবী যারা বিয়ে শাদী করেন, বা এলাকায় যারা গণ্যমান্য হিসেবে যারা থাকেন, তারা যখন এই টাইপের কোনো ঘটনায় যখন বিয়ে শাদীর ব্যাপারে যখন তারা বিয়ে শাদীর বিষয়ে যখন হয়ে থাকে বা করিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের একটু সচেতন হওয়া উচিত। এই কারণেই যে মেয়েটা চলে আসলো, সেই মেয়েটা তো আমার মেয়েও হতে পারতো। যে মেয়েটা চলে আসলো সেই মেয়েটা আরেকজনের মেয়ে, সে যদি আমার মেয়ে হতো তাহলে আমি কি মেনে নিতাম? তাহলে যে মেয়েটা চলে আসে সে তো আরেকজনের মেয়ে, তার বাবা মা তো স্বপ্ন আছে মেয়েকে নিয়ে, তার বাবা মার স্বপ্ন আছে ছেলেকে নিয়ে, যে ছেলে মানুষের মতো মানুষ হবে, মেয়ে মানুষের মতো মানুষ হবে। তো এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা তারা সকলেই দেখে, কিন্তু দেখা গেছে যে আমার বেলায় আমি সঠিক সুন্দরভাবে দেখি, কিন্তু আরেকজনের বেলায় দেখি না। তা আমাদের উচিত হবে যে কম বয়সী মেয়ে যারা আছে, ছেলে যারা আছে, তারা যাতে এই কম বয়সে এই যাতে বিয়ে শাদী না হয়, কম বয়সে যাতে তাদের মধ্যে এই যে অ্যাফেয়ারের বিষয়গুলো আছে এখান থেকে যাতে সবাই সরে আসে, সবাই যাতে সচেতন থাকে, এবং গার্জিয়ানরা যাতে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে যাতে অভিভাবকরা আরও বেশি সচেতন থাকে, এবং স্টুডেন্টরা ঠিকমতো ক্লাসে গিয়েছে কিনা, স্কুলে ঠিকমতো গিয়েছে না, কলেজে গিয়েছে কিনা, অথবা প্রাইভেট পড়তে গিয়েছে সেখানে গিয়েছে কিনা, অথবা কোনো ফ্রেন্ডের কাছে গিয়েছে, অথবা কোনো লাইব্রেরিতে গিয়েছে, অথবা কোনো বই পুস্তক কিনতে গিয়েছে, অ্যাকচুয়ালি সেখানে সঠিকভাবে গিয়েছে কিনা, বা সেখানে আসা যাওয়া করেছে কিনা, এবং সঠিক বইটি কিনেছে কিনা, এই বিষয়টা একটু যাচাই বাছাই থাকলে আমার মনে হয় যে একটু ভালো হয়। আর আমাদের এখন বিষয় হলো যে মোবাইল ফোন এত সবার কাছে এত ইজি হয়ে গেছে যে যার কারণে আমাদের অনেকেই এখন মোবাইল ফোনের যে নেগেটিভ দিকগুলো আছে সেটার ব্যাপারে সবাই বেশি সাড়া দিতে চায়। আর আমরা এটাও বুঝি যে নেগেটিভ দিকগুলো মানুষের ইন্টারেস্টেড বেশি থাকে। যতই বেশি থাকুক না কেন, সকলের উচিত হবে এখান থেকে ফিরে আসা। এবং পরবর্তীতে দেখা গেছে যে যখন এই ধরনের কোনো বিয়ে শাদী হয়ে থাকে বা কোনো মামলা মতো হয়ে থাকে, অর্থাৎ থানায় এসে আমাদের মিসিং জিডি করে থাকে, স্যার আমার মেয়েটা খুঁজে পাচ্ছি না, অথবা থানায় এসে মামলা করে থাকে যে স্যার আমার মেয়েটা অমুকের সাথে চলে গেছে, তখন এই সংখ্যাগুলো দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, তখন যদি মেয়েটার কোনো টেস্ট না পাওয়া যায়, খোঁজ না পাওয়া যায়, আসলে মেয়েটা কোথায় গেল, যে এরকম কোনো বিষয় থাকে, তখন আমরা একটা সাধারণ ডায়েরি করে থাকি। আর যেক্ষেত্রে মনে করি যে একটা মেয়ে ইমেচিউর, সে কোথাও না কোথাও গেছে, কেউ নিয়ে গিয়েছে, তখন সেক্ষেত্রে আমরা সাধারণত মামলা নিয়ে থাকি। যিনি যার সাথে গিয়েছেন সেক্ষেত্রে যদি বয়স কম হয়ে থাকে মেয়েটার, সেক্ষেত্রে তার অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিয়ে থাকি। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি, বিভিন্ন এলাকার তথ্য নিয়ে থাকি, বিভিন্ন অর্থাৎ একটা মেয়েকে উদ্ধার করার জন্য, ঘটনার সাথে যিনি জড়িত তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের যা কিছু করণীয়, সেটা প্রযুক্তির মাধ্যমে হোক অথবা স্বাক্ষর বহনের ভিত্তিতে হোক, যেটা হোক না কেন, সেই ধরনের কর্মকাণ্ডগুলো আমরা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা সেভাবে কাজ করে থাকি। এখন দেখা গেছে যে এক্ষেত্রে আমাদের এই মামলাগুলোর সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারভাইজ করেন। এই ধরনের মামলাগুলো যেহেতু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারভাইজ করেন, তাদের স্পেশালি নির্দেশনা থাকে যে এই সকল মামলার ক্ষেত্রে যিনি প্রকৃত অপরাধী তার সেজন্য গ্রেপ্তার হয়, আর যিনি প্রকৃত অপরাধী তার যাতে সাজা হয়, সেভাবে যাতে মামলাগুলো তদন্ত শেষে বিগততে অভিযোগপত্র দেওয়া হয়। এবং এই মামলাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিতভাবে মনিটর করে থাকেন। এখানে কারো ডানে বামে কোনো করার কোনো সুযোগ